সবাইকে স্বাগত জানাচ্ছি রূপম অন দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিটো উনো সিমেন্ট এর একটা নতুন পর্বে। আবার আজকের পর্বটা আমি শুরু করব কয়েকদিন আগে ফেলে আসা একটা জন্মদিনের প্রসঙ্গ টেনে। জন্মদিন একটাই, কিন্তু জন্মেছেন যারা, মানে আমাকে অনুপ্রেরণা দেওয়া এমন দুজন মানুষ, তারা জন্মেছেন ওই একই দিনে। একজন হলেন অঞ্জন দত্ত, তার থেকে নিয়মিত অনুপ্রেরণা পাচ্ছি আমি, আরও পাব। আর অন্যজন আমাদের মধ্যে এখন আর নেই, তার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি চলে গেছেন, খুব বেশি দিন তো কাটেনি। তবে এটাও ঠিক, সৌমিত্র চট্টোপাধ্যায় কোনোদিন আমাদের ছেড়ে চলে যাবেন না। আমি খুবই সম্মানিত হয়েছিলাম 19শে জানুয়ারি তার 90তম জন্মদিনে তাকে স্মরণ করে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে। সেই অনুষ্ঠানে সৌমিত্র কন্যা পৌলমী চেয়েছিলেন আমি অংশগ্রহণ করি। এর আগে একবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সামনেই গিটার বাজিয়ে তার ছবির দুটো গান গাইবার সৌভাগ্য আমার হয়েছিল, তিনি যখন দাদা সাহেব ফালকে এই পুরস্কারে সম্মানিত হন। এবারের অনুষ্ঠানে আমি আমার প্রিয় নায়ক সৌমিত্রের স্মৃতিচারণ করলাম আমারই আগে লেখা একটা গদ্য পড়ে, আর তারপর 3 ভুবনের পারে থেকে গেয়ে শোনালাম দুটো গান। সেদিন অবশ্য গিটার বাজিয়ে গাইনি আমি, গেয়েছিলাম খালি গলায়। উপস্থিত দর্শক শ্রোতারাও আমার সঙ্গে যোগ দিয়েছিলেন দুটি গানেই। আজকে রূপম অন দ্য রক্সের শ্রোতাদের জন্য গিটার বাজিয়েই শোনাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজে মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজে মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। আহা আহা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আবার খুশিতে যাই শুধু হারিয়ে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আবার খুশিতে যাই শুধু হারিয়ে। যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। আহা আহা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে
রূপে যে রঙ্গিনী, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। আমি দুটো গান গিটার বাজিয়ে গেয়েছি, যেটা কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে গিটার না বাজিয়ে গিয়েছিলাম। 3 ভুবনের পারে থেকে দুটো গান, এবং তার মধ্যে একটা গান হয়তো তোমারই জন্য। এই গানটার প্রসঙ্গে আমার সঙ্গে অদ্ভুত একটা কথোপকথন হয়েছিল সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে প্রীতমদার, মানে প্রীতম চক্রবর্তী। আমি গান গাইতে গেছি, জান্নাত রেকর্ড করতে গেছি, তখনই এই আলোচনা হচ্ছে। বাংলা আধুনিক গানের রেফারেন্স দিতে গিয়ে প্রীতমদা বলেছিল যে এই হয়তো তোমারই জন্য এইরকম একটা কম্পোজিশন আর কেউ করে দেখাক। তো কম্পোজারের নামটা আরেকবার স্মরণ করি, সুধীন দাশগুপ্ত, দ্য গ্রেট। তবে আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেছে, তুই একটা প্রশ্নমালা তৈরি করেছিলি 10টা প্রশ্নের, তো তার মধ্যে সর্বসাকুল্যে 5টা প্রশ্নের নাকি 6টা, না 5টাই। প্রথম দিন 3টে, তারপরের দিন 2টো। আমরা 5টা প্রশ্ন কবজা করেছিলাম, কিন্তু ওই প্রশ্নমালার মধ্যে একটা প্রশ্ন আমি পড়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে সিনেমা সংক্রান্ত। এই প্রশ্নটা একবার কর, এর উত্তরের হাত ধরে দেখবি আবার কে তুমি নন্দিনী চলে আসবে। কি করে আসবে আগে প্রশ্নটা কর, তাহলেই বুঝবি। ষষ্ঠ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, তুমি এর আগে একবার স্টেজে বলেছিলে যে তুমি স্টেজে যখন পারফর্ম করো তখন একটা ক্যারেক্টার প্লে করো। আমার নিজেরই চরিত্র। হ্যাঁ, তো বাস্তবে বড় পর্দায় তোমায় কি কখনো মুখ্য চরিত্রে দেখা যাবে? এই প্রশ্নটা নিয়ে আমরা এর আগে এই অনুষ্ঠানেই যে আলোচনা করিনি একেবারে তা নয়। আমি বোধহয় বলেছিলাম একবার যে আমি অনেক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেসব আমি সবিনয়ে প্রত্যাখ্যান করি। পরিচালকদের জানিয়ে দিয়েছিলাম, তারা সবাই বিখ্যাত পরিচালক, কেউ কেউ হয়তো মনক্ষুণ্ণও হয়েছিলেন যে আমাকে একটা অফার দিলেন, আমি করলাম না। কিন্তু আমি তাদের বলেছিলাম যে আমি সঙ্গীতের লোক, আমি গান তৈরি করতে পারি, মিউজিক তৈরি করতে পারি, গান লিখতে পারি, গান গাইতে পারি, এসব কাজেই মনোনিবেশ থাকবে আমার। অন্য কোনো চরিত্র অভিনয় করতে আমি খুব কমফোর্টেবল বোধ হয় হব না। তবে নিজের চরিত্রে বিভিন্ন সিনেমায় তো অভিনয় করেছি, সিনেমার জন্য তৈরি অনেক মিউজিক ভিডিওতে অ্যাপিয়ারও করেছি। তার একটা দীর্ঘ তালিকা দিয়েছিলাম, সৌভিক, মনে আছে? হ্যাঁ, মনে আছে। কিন্তু দিতে 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 স্মৃতি বিভ্রম হয়েছিল আমার। মানস সিংহ গতবার যেটার উল্লেখ করেছে যে মাঝে মাঝে আমার বেমালুম অনেক ইনফরমেশন দিতে ভুল হয়ে যায়, তেমনই ভুল হয়েছিল নিজের সম্পর্কেও এই ইনফরমেশন দিতে। কমপ্লিট লিস্ট দেওয়া হয়নি। আজকে যদি আমি কয়েকটা চরিত্রের কথা বলি বা কয়েকটা সিনেমার কথা বলি যেখানে আমি পর্দায় এসেছি, তারপরেও হয়তো এই তালিকাটা কমপ্লিট হবে না, কিন্তু বলে ফেলাই ভালো। স্বপন সাহার একটা চলচ্চিত্র শুরু হয়েছিল আমাকে দিয়ে, পর্দায় আমাকে দিয়ে। তুই কি জানিস সৌভিক এই কথা? না, এটা জানা ছিল না। স্বপন সাহার তৈরি করা ওলট পালট, যার নায়কের চরিত্রে ছিল হিরণ, সেই ওলট পালট ছবির প্রথম দৃশ্যে দেখা যায় আমি মাথায় একটা কাউবয় টুপি পরে গান গাইছি, এবং এই গানের সুরকার ছিলেন রকেট মণ্ডল। গানটার নাম আর ছবির নাম একই, ওলট পালট। এখানে বেশ কিছু আমার যে সেই একটা টিপিক্যাল ম্যানারিজম আমার কিছু আছে না, মানে হাত নিয়ে একটা ছুড়ে দেওয়া, তারপর টেনে নেওয়া, এইসবগুলো হ্যাঁ আছে না, এইসবগুলো সেখানে একদম মানে ফুল অন আছে। আজকাল ওই সমস্ত অঙ্গভঙ্গি আমি একটু কমাবার চেষ্টা করি বা কমিয়েছি। কমানোর কারণটা হচ্ছে
এত মানুষ, মানে এত কণ্ঠশিল্পী সেই একই জিনিসপত্র করতে আরম্ভ করেছিলেন যে তাদের দেখে আমার মনে হলো যে এবার যদি আমি এগুলো করি লোকে বলবে যে ওদেরকে নকল করছি। তাই জন্য আমি নিজেই এটা কন্ট্রোল করি, কমিয়ে দিই। কিন্তু ইউটিউবে গিয়ে ওলটপালট ছবিটা কেউ যদি খুঁজে বার করে, সে কিন্তু এই ভরপুর ম্যানারিজমওয়ালা পুরনো রূপমকে এই ছবির গানের দৃশ্যে দেখতে পাবে। ছবি শুরুর দৃশ্যে থাকবার কথা বললাম, শেষ দৃশ্যে তো আগুন খেকোতে রিসেন্টলি সবাই আমাকে দেখেইছ। তবে অনেক দিন আগে আরেকটা শেষ দৃশ্যেও আমি ছিলাম পর্দায়। সেবার ছিলাম বিক্রম দার সঙ্গে। বিক্রম ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক, তার তৈরি করা গান গেয়েছিলাম। রিঙ্গোর ছবি রিস্ক, এই ছবিটা শেষ হয়েছিল সেরকম একটা গানের দৃশ্য দিয়ে। অনেক দিন আগে একটা ছবিতে, সংক্ষিপ্ত ছবি মানে শর্ট ফিল্ম যেটাকে বলা হয়, সেই ক্যাটাগরির ছবি। এটার নির্দেশক ছিলেন মোনাজ হক এবং ফিল্মটার নাম ছিল লাদেন ইজ নট মাই ফ্রেন্ড, ইংরেজি ছবি। তাতে একটা চরিত্রে আমি অভিনয় করেছিলাম। সেটা কিন্তু নিজের চরিত্র নয়, অন্য একজন মানুষের চরিত্রে অভিনয় করেছিলাম। সেখানে আমার কিছু ডায়লগও ছিল। আবার নিজের চরিত্রে প্রায় অভিনয়ই বলা যেতে পারে, একটা সংযোজনা, এবং তার মধ্যে কিছু কিছু জিনিস একদম স্ক্রিপ্টের নির্দেশ মেনে বলা। সেটা আমি করেছি অভিজিৎ দাশগুপ্তের ডকুমেন্টারি ফিল্ম, যার মধ্যে বেশ অনেকটা ড্রামাটাইজেশনও আছে, ইকোজ, এই ছবিতে। আর একটার কথা মনে পড়ছে, যেটার কথা মনে পড়ল বলেই এই প্রশ্নে এলাম। গানটার নাম কে তুমি নন্দিনী, আমারই গাওয়া গান, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গান। এই ছবিতে অভিনেত্রী মুমতাজ সরকারের সঙ্গে আমার একটা দৃশ্য ছিল। তাকে আমি অটোগ্রাফ দিচ্ছিলাম। সেই দৃশ্যে অটোগ্রাফ দিয়ে লাফিয়ে লাফিয়ে মঞ্চে উঠে গেলাম একটা গান গাইতে। স্যাভির সুর করা এই গানটাই হলো কে তুমি নন্দিনী, আমার ভার্সন। রূপমন্দ রক্সের আজকের এপিসোডের সেরা চিঠি যে লিখেছে তার নাম অঙ্কিতা রাহা। পড়া যাক কি লিখেছে অঙ্কিতা। ROTR Uno, Letter of the Week. প্রিয় রূপমদা, আশা করি ভালো আছো তুমি। গত 2 বছর ধরে তোমার গান, কবিতা, একক শুনে জীবনের আক্ষরিক অর্থ, অর্থাৎ হার জিত, লাভ ক্ষতি বিষয়গুলোর আক্ষরিক অর্থ বোধগম্য হয়েছে। তোমার প্রতিটি কথাতেই যেমন গানের জন্ম হয়, তেমনি তোমার প্রতিটি কথাতেই যেন জীবনেরও নতুন জন্ম হয়। আমার মাতৃভাষা বাংলা হলেও বাংলায় এমন প্রচুর শব্দ আছে যেগুলো আমার জ্ঞানের বাইরে, কিন্তু তাতে কি, তুমি তো আছো আমায় নতুন শব্দের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তোমার প্রতিটা গান, গল্প, কবিতা আমাকে প্রতিবারই নতুন কিছু শিখিয়েছে। একটি গান প্রথমবার শুনলে যে মানে দাঁড়ায়, ঠিক সেই গানটাই দ্বিতীয়বার শুনলে মনে হয় রূপমদা যেন এই গানটা ঠিক এইভাবে বোঝাতে চাইনি। পূর্বেই উল্লেখিত আছে 2 বছর ধরে মন দিয়ে তোমায় শুনছি। আসলে আমি তার আগেই তোমার গান শুনতাম, তবে সেটা শুধুই মস্তিষ্কের শান্তি কামনায়। আর এখন তোমায় শুনি সুখ, দুঃখ, হতাশা, নিরাশা, প্রতিটা মুহূর্তে আত্মশান্তির কামনায়। তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ শব্দব্রহ্মদ্রুম প্রকাশনার দিন। সেই দিন আমি এতটাই উদ্বিগ্ন ছিলাম যে আমার নাম জিজ্ঞাসা করায় সেটাও আমি বলতে পারছিলাম না। চিঠি আর দীর্ঘ করছি না, আসলে মনের অসীম কথা তো আর চিঠির মাধ্যমে বলা সম্ভব না। ভালো থেকো রূপমদা। অঙ্কিতা, তোমার সুন্দর চিঠিটা পড়লাম। এই চিঠিটাকে পুরস্কার দেবার আরেকটা কারণও আছে। চিঠিটা আসলে 2 ভাগে বিন্যস্ত। প্রথম ভাগটা হলো গদ্য, তারপরে রয়েছে পদ্য। তুমি একটা কবিতাও লিখে পাঠিয়েছ। কবিতার নিচে তুমি খুব সঠিকভাবে লিখেছ প্রচেষ্টায় অঙ্কিতা রাহা। প্রচেষ্টাই হয়েছে, কবিতা হয়নি। কিন্তু আমি তোমাকে নিরুৎসাহিত করব না, আমি বলবো যে তুমি কবিতা পড়তে থাকো, পড়ো, অনেক পড়ো, অনেক কবির অনেক কবিতা পড়ো। ধীরে 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 তুমি বুঝতে পারবে কবিতার ভাষাটা ঠিক কীরকম হয়, কবিতায় কিভাবে শব্দ ব্যবহার করা হয়, ছন্দ যদি তৈরি করতে হয় কেমনভাবে সেই ছন্দ তৈরি করা হয়। মানে তুমি একটা লাইনে দেখলাম নবীনের সঙ্গে কেবিন মিলিয়ে ছন্দ দেওয়ার চেষ্টা করেছো। সেটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয় এটা আমি বলবো না, এটা তোমাকেই খুঁজে বার করতে হবে। তারপরে ধরো একটা আমি বলেই দিচ্ছি তোমাকে, শোনো। তেজের সঙ্গে নিস্তেজ মিল দিয়েছ তুমি। তেজ
আর নিস্তেজ এই দুটো এতই কাছাকাছি শব্দ, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু জিনিসটা একই জায়গা থেকে আসছে। তেজও যা, নিস্তেজও সেই একই শিকড় থেকে আসছে। অতএব তেজের সঙ্গে নিস্তেজ আমরা মিল দিতে পারবো না। এরকম কিছু কিছু জিনিস তুমি আরো যত পড়বে কবিতা, তত তুমি বুঝবে অঙ্কিতা। মানে অঙ্কিতা, তোমার নামের মধ্যে যে অঙ্ক আছে সেটাই কবিতার সবথেকে বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। কবিতা কিন্তু অঙ্ক নয় অঙ্কিতা। অঙ্কিতার চিঠির একটা সেরা অংশ আছে, আমি সেটা আরেকবার পড়ছি। তোমার সাথে প্রথম সাক্ষাৎ শব্দ ব্রহ্ম দ্রুম প্রকাশনার দিন। সেই দিন আমি এতটাই উদ্বিগ্ন ছিলাম যে আমার নাম জিজ্ঞাসা করায় সেটাও আমি বলতে পারছিলাম না। এইটা আমার মনে পড়ে গেছে। এটা খুব মজার এক্সপিরিয়েন্স। বইতে তোমার নাম স্বাক্ষর করব বলে তোমায় জিজ্ঞেস করেছিলাম তোমার নাম কি, তুমি নিজের নাম ভুলে গেছিলে। এইটা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন আমি জানি এটা কি ব্যাপার। আমার প্রিয় কবি জয় গোস্বামী, যার আমি ভক্ত, তিনি একবার এসেছিলেন আমার অটোগ্রাফ নিতে। ভাবো, এই গল্প অবশ্য আগে বলা, কিন্তু গল্পের আসল পাঞ্চলাইন হলো এইটা যে জয়দা যখন আমাকে অটোগ্রাফ দিতে বললেন, অটোগ্রাফ দিতে গিয়ে আমি নিজেই নিজের নাম ভুলে গেলাম। সো আই নো ইট নাও অঙ্কিতা। হাউ ডাজ ইট ফিল? অঙ্কিতা, তোমায় কোন গান শোনাবো? আজকের এপিসোডের শেষ গান হবে সেটা। তোমার চিঠিতে আমার গানের জন্ম গানের রেফারেন্স আছে, কিন্তু গানের জন্ম আমরা রূপমন্দ রক্সে চালিয়েছি। সো অন্য একটা গান চালানো যাক। এমন একটা গান চালাই যে গানে তুমি যে কথাগুলো বলেছ সেই কথাগুলোর আক্ষরিক রিফ্লেকশন আছে। অর্থাৎ এই গানটা প্রথমবার শুনে তুমি ভাবতেই পারো যে এই গানটার মানেই, কিন্তু কয়েকবার শুনলে পরে তুমি এটা বুঝতে পারবে না, রূপমদা তো ঠিক এই কথাগুলো বলতে চাইনি এই গানে। তাহলে কি কথা বলতে চেয়েছে? এই গানের অনেকগুলো লেয়ার আছে, বারবার না শুনলে তা বুঝে ওঠা মুশকিল। আর আরেকটা ব্যাপারও আছে। একটু আগে আমি একটা তালিকা দিয়েছিলাম সিনেমার দৃশ্যে আমার অভিনয় সংক্রান্ত। সিনেমার এন্ড স্ক্রোলে আমার গান বড় পর্দায় দেখানো হয়েছে বা আমাকে দেখানো হয়েছে। সে কথা বলতে গিয়ে আগুন খেকোর প্রসঙ্গ এসেছে, অনেক আগে রিঙ্গোর তৈরি করা রিস্ক ছবির প্রসঙ্গ এসেছে। বেডরুম ছবির শেষ দৃশ্যে অ্যাকুস্টিক গিটার বাজিয়ে গাইতে গাইতে আমি এসেছিলাম পর্দায়। সেই গানটার নাম বেডরুমে। তালিকায় আরেকটা গানের নাম জুড়ল, বলো। এই দেখো, একটা কথা বলাই হয়নি, বলতে ভুলে গেছি। মানস সিংহ ইজ অলওয়েজ রাইট। এই আমার ভুলো মন। আমার একটা নতুন বই প্রকাশিত হয়েছে, আমার সাক্ষাৎকার, বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারের একটা সংগ্রহ। আমার মতে আমাকে জানতে গেলে, আমার গানের দর্শন, আমার লেখালেখির প্রচেষ্টা সবকিছু নিয়ে জানতে গেলে এই বইটার তুলনীয় অন্য কোনো বই নেই। এটা প্রকাশিত হয়েছে মান্দাস প্রকাশনী থেকে। এখন বইমেলাতে অলরেডি এটা হৈ হৈ করে বিক্রি হচ্ছে, খবর পাচ্ছি। তো ব্যাপারটা হলো, আমরা এখানে আগামী শুক্রবার রূপমন্দ রক্সে রাত 8টায় তো আসছি। ঠিক তার আগে, মানে আগামী 7ই ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 5টায় আমি থাকবো মান্দাসের স্টলে, স্টল নাম্বার 318। তোমরা সবাই চলে এসো। ওখানে খোড়ো আমার ফসিল, আমার এই নতুন বইটাতে আমি সই দেব, তোমাদের সাথে কথা বলবো, আর ঠিক তারপরেই আমাদের দেখা হবে, মানে কথাবার্তা শোনা হবে এই রূপমন্দ রক্সের নতুন এপিসোডে। ততক্ষণের জন্য বিদায়।